দুই হাতে বিশাল গাউন ধরে প্রাণপণে ছুটছি আমি। আয়েশের সাথে রাগারাগি করে একাই বাইরে চলে এসেছিলাম। কাঁদতে কাঁদতে হাঁটছি। হঠাৎ অদ্ভুত দেখতে এক ছেলে আমার পথ আটকে দাঁড়িয়েছিল। তাকে দেখে অনেকটা ভয় পেয়ে যাই। সে আমার কাছে আসতে নিলে অদৃশ্য শক্তিতে ছিটকে দূরে পড়ে যায়। সেই সুযোগে আমিও দৌড়। আচ্ছা, আমাকে বাঁচাতে কি আয়েশ আসবে না? নাকি আমার সাথে ও রাগ করে থাকবে? পেছনে তাকিয়ে ছেলেটা আছে কিনা তা দেখতে নিলেই কারো বুকের সাথে বাড়ি খেয়ে নিচে পড়ে যায়। তাকিয়ে দেখি সেই ছেলেটা বিদঘুটেভাবে হাসছে। ইশাল, এত ছুটে কি লাভ হলো? শুধু শুধু নিজের শক্তিগুলো নষ্ট হলো। আমি ভালো ছেলের মতো তোমার পথ আটকে দাঁড়িয়েছিলাম। কোথায় তুমি আমার সাথে ভালো মেয়ের মতো চলে আসবে? তা না করে দৌড়াদৌড়ি খেলছ। আমি একদম আমার সামনে আসবেন না। ভালো হবে না কিন্তু। আমার স্বামী আপনাকে আস্ত রাখবে না। তাই ভালয় ভালয় এখান থেকে কেটে পড়ুন। আয়েশ, কোথায় তুই? তোর কথা না শুনে আমি সত্যি ভুল করেছি। তুই তো আমাকে বাইরে আসতে মানা করেছিলি। তোর কথা না মেনে আমি অনেক বড় ভুল করেছি। তুই না সব সময় আমাকে বাঁচাতে আসিস। তাহলে এখন কেন আসছিস না? তোর বউ বিপদে পড়েছে। তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস না? চিৎকার করে বলে লাভ হলো না। কথাগুলো বারবার প্রতিধ্বনি হতে লাগলো বিরান মাঠে। ইশাল, আহারে, তোমার জন্য খুব কষ্ট হচ্ছে। তোমার আয়েশ এখানে আসতে পারবে না। ওকে আমি সেই সারপ্রাইজ স্পটে শক্তি দিয়ে আটকে রেখেছি। কি বাজে কথা, তাই না? আমি নিচে বসে আছি। পেছনে দিকে যাচ্ছি। কিন্তু ছেলেটা আমার সামনে বসে অনেকটা আমার দিকে ঝুঁকে বলল, ইশাল, এই ইশাল তোমার জন্য এত সময় ব্যয় করতে পারবে না। তাই অল্প স্বল্পতেই কাজ সারতে চাই। এমনি তুমি আমার অনেক সময় নষ্ট করেছ। একটা কথা হঠাৎ মাথায় এলো। একটু আগে তোমার সামনে আসতে চাইলে আমি ঝাটকা খেয়ে দূরে ছিটকে পড়লাম। কিন্তু এখন আমার কিছু হচ্ছে না কেন? এখন তো তোমার অনেক সামনে আছি। তার মানে তোমার স্বামী এখানে নেই। চলে গেছে তোমাকে একা ছেড়ে। তুমি তার সাথে এতটাই খারাপ ব্যবহার করেছ যে সে তোমাকে ফেলে চলে গেছে। তোমার স্বামী না থাকলে তো আমি তোমার কাছে আসতে পারবো। তাই কথাটা বললাম। আমি আরে বুদ্ধু, আমার স্বামী আমার আশেপাশেই আছে। তখন আমি চেয়েছি তোকে ঝাটকা মারতে, তাই তুই ঝাটকা খেয়েছিস। কিন্তু এখন আমি তোকে মারতে চাই না। তাই এখনো আস্ত আছিস। আমি আমার শক্তি ব্যবহার করতে শিখে গেছি। সো নো টেনশন। আমি তোকে বিশ্বাস করাতে চাচ্ছি যে আমি এখন শক্তির বিষয়ে কিছু জানি না। প্লাস আমার আয়েশ আমাকে ছেড়ে চলে গেছে। তাই তোর মন মতো চলে তো দেখাতেই হবে। মনে মনে বেশি কিছু ভাবতে পারলাম না। তার আগেই ছেলেটা মানে ইশাল চোখ বন্ধ করে হাত মুঠ করে বিড়বিড় করে কিছু একটা পড়ল। আমি মুখ বাড়িয়ে দেখার চেষ্টা করছি বজ্জাত ব্যাটা করছেটা কি। এত দেরি করছে কেন? আমাকে তুলে নিয়ে যাবে, তা না করে সে বিড়বিড় করে কি পড়ছে।
তারপর হাত খুললে দেখলাম সেখানে সবুজ পাউডার জাতীয় কিছু একটা। ঈশাল সেই পাউডারে ফু দিতেই সেটা আমার নাক মুখে এসে ছড়িয়ে পড়ল। আমি ধীরে ধীরে সবকিছু ঘোলা দেখতে শুরু করলাম। ঢলে পড়ে যাওয়ার আগে ঈশাল আমাকে ধরে ফেলল। সিঁড়ির মাঝে চুপ করে বসে আছে আয়েশ। মুখে তার কোনো হাসি নেই। কিছু সময় আগে মেঘার সাথে তার ভীষণ কথা কাটাকাটি হয়েছে, তবে সেটা শুধুমাত্র ঈশালকে দেখানোর জন্য অভিনয় মাত্র। কিন্তু আসল কাজ তো এর মধ্যে সেরে ফেলেছে সে। হঠাৎ করে আয়েশের মুখে বাঁকা হাসি ফুটল। আয়েশ, এই ঈশালটা একটু বেশি বোকা। একে আহাম্মক বানানো কোনো কষ্টের কাজ নয়। আমার বউটা ওকে এক মেয়ে শক্তি প্রয়োগ করে ঝাটকা মারল তাও বুঝতে পারল না। এখন যে অভিনয় করে ওর কাছে নিজে নিজে কিডন্যাপ হলো তাও বুঝল না। আর এই বুদ্ধি নিয়ে সে নাকি আমার ও আমার বউয়ের সাথে লড়বে। বড্ড বেশি বাড়াবাড়ি করছিস তুই ঈশাল। তাই এবার মারার জন্য হাতিয়ার আনতে আমার বউকেই পাঠিয়েছি। তুই তো নিজে ওকে তুলে নিয়ে গিয়ে আমার অনেক বড় উপকার করলি। এবার শুধু সাদা ময়ূর রাজ্য থেকে ভালয় ভালয় তোর মৃত্যুর অস্ত্রটা আনতে পারলেই হলো। বেশ কিছু সময় মনের সুখে হাসল সে। আয়েশ কখনো ভাবতে পারেনি মেঘা এত সহজে বিষয়টা বুঝতে পারবে। চোখ বন্ধ করে ইচ্ছে মতো কি জানি বিড়বিড় করে পড়ল। তারপর দুই হাত প্রসারিত করে ডানের থেকে বামে ঘুরালো। সাথে সাথে পুরো জায়গা আগের মতো ধুলো ময়লায় নষ্ট হয়ে গেল। সবকিছু হাওয়া হয়ে গেল। দেখে বোঝার উপায় নেই আয়েশ এত সুন্দর করে এটাকে সাজিয়েছিল। আয়েশ, আমি জানি মাল্টি কালার তুই ঠিক সাদা ময়ূর রাজ্য পৌঁছে যাবি, কিন্তু আমি তো তোর আশেপাশে ভিড়তে পারবো না। কারণ তোকে এখন ময়ূর রাজ্যের অধীনে থাকা জঙ্গলে নিয়ে যাবে ঈশাল। কিন্তু আমি তো সেখানে প্রবেশ করতে পারবো না। তবে আমি শক্তি কাজে লাগিয়ে অদৃশ্য হয়ে তোকে দেখে আসতে পারবো। তোকে ছাড়া কতদিন থাকতে হয় আল্লাহ জানে। বউ ছাড়া থাকতে ভালো লাগে না। তবে কিছুদিন কষ্ট করলে সারা জীবনের জন্য তোকে পাবো। আমার অনেক কষ্ট হবে তোকে ছাড়া থাকতে। তবে আমাদের মেঘ রাজ্যে ফিরে যেতে ঈশালকে তো মারতেই হব। আর ওকে মারতে হলে সেই ক্ষমতাধারী ছোড়াটা তো লাগবেই। সেটা এখন সাদা ময়ূর রাজের কাছে। আমি জানি তুই অবশ্যই সফল হবি। মেঘকন্যা বলে কথা। তোকে আমি পুরোপুরি আল্লাহর ওয়াস্তে ছেড়ে দিয়েছি। নিশ্চয়ই তিনি যা করবে আমাদের ভালোর জন্য করবে। আমার হাতে এখন কিছু নেই। আজকে এখানে আসার উদ্দেশ্য তো আমার সফল হয়েছে। আয়েশ কিছু সময় বসে বসে পরবর্তী পরিকল্পনা ভাবল। ঈশালকে না মেরে তারা দুজন মেঘরাজ্যে স্থায়ীভাবে যেতে পারবে না। তাই এই ভয়ঙ্কর পদক্ষেপ নিয়েছে তারা। তারা জানে এখানে জীবনের ঝুঁকি আছে, তবুও আয়েশ ও মেঘা দমে যায়নি। আয়েশ রওনা দিল মেঘরাজ্যে। সেখানে এখন যুদ্ধের প্রস্তুতি চলছে। মেঘা যেহেতু এদিকটা সামলাবে সেহেতু ওকে তো রাজ্য সামলাতেই হয়। তবু মেঘার হাতে সব তুলে দিয়ে আয়েশ নিশ্চিন্তে থাকতে পারবে বলে মনে হয় না। চোখ খুলতেই স্বপ্নের মতো সিচুয়েশনের সম্মুখীন হলাম। ঠিক একইভাবে আটকে রাখা হয়েছে আমাকে। শক্ত দড়ি দিয়ে বাঁধা।
সেই গোল দাগ টানা দাগের অপর পাশে কালো কুচকুচে সাপ কিলবিল করছে। এই সাপ দেখে একটুও ভয় করছে না, তবে মনে মনে দরুদ শরীফ পড়ছি আমার ওপর যেন কোনো টিকটিকি না উঠে, তাহলে আমি আবার অজ্ঞান। কি তাজ্জব কথা, এত সাপ দেখে ভয় করছে না, কিন্তু টিকটিকি ভয় পাচ্ছি আমি। সবকিছু স্বপ্নের সাথে মিলে যাচ্ছে। দূরে পাতার মর্মর শব্দ ভেসে এলো। চারদিকে সব অন্ধকার। ঈশাল নামের ছেলেটি আমার সামনে এসে দাঁড়ালো। ওর হাতে দুটো মশাল। মশালে আগুন জ্বালিয়ে গাছের ডালের সাথে বাজিয়ে রাখল। ব্যাটার মতি গতির আমি ঠিক পাচ্ছি না। ঈশাল, তোমাকে স্পর্শ করলে নাকি আমি আগুনে ঝলসে যাব? কোথায়? আমি তো তোমাকে কোলে করে ফিরলাম, কিন্তু আমার কিছুই হলো না। আমাকে যত ভয় দেখানোর চেষ্টা। তোমার হয়তো প্রশ্ন হতে পারে তোমাকে এখানে নিয়ে এলাম কেন। আসলে রাতে তোমাকে নিয়ে আমার রাজ্যে ফিরতে ইচ্ছে করল না। তাছাড়া তোমার আয়েশকে মারা তো বাকি আছে। সে তোমার খোঁজে এখানে নিশ্চয়ই আসবে, কিন্তু এই জঙ্গলে সে একদম ঢুকতে পারে না। যদি ঢুকে তাহলে আমি তার সব শক্তি কেড়ে নিব, এমন অদৃশ্য শক্তি দিয়ে আমি ঘিরে রেখেছি। তোমার জন্য কোনো ব্যবস্থা করিনি, কারণ তুমি তো তোমার শক্তি ব্যবহার করতেই পারো না। আমি এটাই তোর জীবনের সবচেয়ে বড় ভুল হলো ঈশাল, যা তুই এখন টের পাবি না। আমাকে স্পর্শ করলে সত্যি তুই ঝলসে যাতি, কিন্তু আয়েশের কথায় আমি সব শক্তি বন্ধ করে রেখেছি। তোর ওপর প্রয়োগ করছি না, তাই এখনো জ্বলন্ত আছিস। তুই তো আমার শক্তিতে এখন মরবি না। যদি মরতি তাহলে আর এত কষ্ট করে ময়ূর রাজ্য থেকে আমাকে তোর মৃত্যু ছোড়া আনতে হতো না। আমার শক্তিতে জাস্ট ঝলসে যাবি, তাতে আমাদেরই ক্ষতি, কারণ তুই আবার রূপ পাল্টাবি, যাতে তোকে খুঁজে পেতে আমাদের সমস্যা হবে। তাই রাগটাকে চেপে রেখেছি মনে মনে। ঈশাল বসে বসে একঘেয়ে না হয়ে চলো তোমাকে কিছু অজানা সত্য জানাই। ঈশাল গোল দাগের কোনো দাঁড়িয়ে কথা বলছে। এখনো আমার সামনে আসেনি। সাপগুলো ওর পায়ের আশেপাশে ঘুরছে। ঈশাল যেদিক যেদিক যাচ্ছে সেদিকে থেকে সাপগুলো সরে গিয়ে খালি রাস্তা বানিয়ে দিচ্ছে। হ্যাঁ, এই ঈশালই ছিল সেদিন স্বপ্নে, কারণ ওর হলদে চোখ এবং সেই কালো রাজপোশাক দেখেই চিনেছি। তবে সেদিনের মতো মুখে মাস্কটা নেই। ঈশাল, তোমার জন্মের সময় তোমার মা মারা যায়। তুমি যখন মাত্র 3 মাস বয়সী ছিলে তখন তোমাদের মেঘরাজ্য ও আমাদের অঙ্গরাজ্যের সাথে প্রচণ্ড যুদ্ধ বেঁধে যায়। ওহ, তোমাকে বলতে ভুলে গেছি, তুমি এই পৃথিবীর সদস্য নও। তুমি মেঘরাজ্যের মেঘকন্যা। আর আয়েশও কোনো সাধারণ মানুষ নয়, সে মেঘরাজ্যের মেঘপুত্র। তোমারা সম্পর্কে চাচাতো ভাই বোন। যেই কথায় ছিলাম সেই যুদ্ধে আমরা বেইমানি করি, কারণ আমরা কিছুতেই জিততে পারছিলাম না। আমরা মিথ্যা বলে যুদ্ধ থামিয়ে দেই। আমার বাবা তোমার শ্বশুরকে বলে আমরা হার মেনে নিয়েছি। এবার তোমরা যুদ্ধ বন্ধ করো। তারা আমার বাবার কথা বিশ্বাস করে যুদ্ধ বন্ধ করে ফেলে। তখনই আমরা পেছনে থেকে আটক করি, যা তোমার বাবা বুঝতে পারে না।
পুরো যুদ্ধের দায়িত্ব তখন তোমার বাবার হাতে ছিল। সেই যুদ্ধে তোমার বাবাকে হত্যা করে আমার বাবা। তোমার বাবার শেষ ইচ্ছায় তোমাকে পৃথিবীতে রেখে যায় তোমার চাচা মেঘরাজ্যের রাজা। আমি তখন মাত্র 5 বছরের, আর আয়েশের 3 বছর। আমি 27 বছরের আগে পৃথিবীতে পা রাখতে পারব না। তার জন্য এতদিন তোমার কাছে আসতে পারিনি। আমার থেকে নিরাপদে রাখতে তোমাকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়। তুমি যাদের বাবা মা বলে জানো তারা তোমার জন্মদাতা মা বাবা নয়। তারা নিঃসন্তান ছিল বলে তাদের দরজায় তোমাকে রেখে যায় তোমার চাচা। আয়েশের যখন 20 বছর হয় তখন থেকে তোমার সাথে ছায়ার মতো লেগে আছে। আমি তো প্রায় তোমাকে বিয়ে করেই ফেলতাম, কিন্তু আয়েশ এসে সব গন্ডগোল করে দিল। আমি বিরক্তির সাথে হাই তুলছি। এক কথা কবার শুনতে ভালো লাগে। হোক না তারা আমার আপন বাবা মা নয়, তাতে ভাই তোর কি? আমাকে তারা নিজের সন্তানের চেয়ে কোনো অংশ কম দেখেনি। আমি সামান্য একটা ব্যথা পেলে তারা ব্যস্ত হয়ে পড়ে। মনে হয় তারাই ব্যথা পেয়েছে। আল্লাহর কাছে লাখো কোটি কোটি শুকরিয়া। তিনি আমার মতো এতিম মেয়েকে এত ভালো আব্বি আম্মি দিয়েছেন। আমি হাই তোলা দেখে ইশাল খুব অবাক প্লাস বিরক্ত হল। আমি যে ওর কথা আমলে নিচ্ছি না তা ও বেশ বুঝতে পারছে। ইশাল, তোমার কি আমার কথা বিশ্বাস হচ্ছে না? আপনি রূপকথার গল্প বেশ ভালো বলতে পারেন। আপনি ছোট বাচ্চাদের ভালো গল্প শোনাতে পারবেন। এরকম মন গড়া কাহিনী আপনার রাজ্যে গিয়ে তা বাচ্চাদের শুনিয়েন। আমাকে নয়। আমার যথেষ্ট বোধ শক্তি আছে। ইশাল, আমি মোটেও কোনো মন গড়া কাহিনী বলছি না। আমি যা বলেছি তা সব সত্যি। আমি জানি। আজ আয়েশ আমাকে সবটা খুলে বলেছে। কিন্তু তোর মুখে এসব কথা আমি শুনতে চাইছি না। তোকে জাস্ট অসহ্য লাগছে। আমি যে কি কষ্টে তোকে সহ্য করছি তা একমাত্র আমি জানি। ধুর, এই ছেমরায় সরলে আমি একটু গাছের সাথে মাথা হেলান দিয়ে ঘুমাতে পারতাম। মনে মনে। ইশাল, তুমি কি কখনো আয়েশকে জিজ্ঞেস করেছ তোমরা ওর বাবা মায়ের কথা জিজ্ঞেস করলে ও এত রেগে যায় কেন? চলো সেই কারণটাও আমি বলে দিচ্ছি। আয়েশ কখনো তোমার কাছে মিথ্যা কথা বলে না। তাই ওর বাবা মা নিয়েও কোনো মিথ্যে কথা বলতে চায়নি। তোমাদের যদি বলে ওর বাবা মা মেঘরাজ্যের রাজা রানী, তোমরা নিশ্চয়ই তোমাদের পৃথিবীর এই ডিজিটাল যুগে বিশ্বাস করতে না। হেসে উড়িয়ে দিতে। তাই আয়েশ আলগা রাগ দেখাত, যাতে তোমরা মনে করতে আয়েশের বাবা মায়ের সাথে ওর ঝামেলা আছে। তোমরা তাই মনে করতে। তবে আয়েশ, তোমার ও মেঘরাজ্যের বিষয়ে তোমার পালিত বাবা মা কিন্তু সব জানে। তুমি ছোট থাকতে তোমার চাচা মানে তোমার বর্তমানে শ্বশুর একদিন এসে সবটা বলে গিয়েছে। তারা খুব সহজে বিশ্বাস করে নিয়েছে। কারণ তোমার মধ্যে তারা অন্য 10টা সাধারণ বাচ্চাদের বৈশিষ্ট্য দেখেনি, বরং অবিশ্বাস্য সব গুণ খুঁজে পেয়েছে। এই ছেমোরা থামে নাকে। আমার কান দুইটা বয়রা বানাইয়া কি এসব কথা থামাইব? আজ আমি সব জানছি আয়েশের থেকে। আবার এই ছেমরাটাও পটরটর শুরু করছে। ইচ্ছাডা করতাছে হাত দুইটা শক্তি দিয়া ছুটাইয়া গাছের ডাল ফেক্কা মারি।
কিন্তু এখন হাত ছুটানো মানে পুরো প্ল্যান ভেস্তে দেওয়া। আগামীকাল সকাল পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। যদি ময়ূর রাজ্যের কাউকে পেয়ে যাই। মনে মনে। যখন আইশ আমার সামনে হাঁটু গেড়ে বসে আংটি হাতে নিয়ে বসে ছিল তখন আমি রেগে কিছু বলতে চাইছিলাম। আইশ হুট করে আমাকে জড়িয়ে ধরে। আমি ওকে রেগে প্রাণপণ লাগিয়ে জোরে ধাক্কা মারতেই ও বিদ্যুতের গতিতে অনেকটা দূরে ছিটকে পড়ে। ভাগ্যিস ও নিজেকে সামলে নিয়েছে। হঠাৎ আমার হাতে এত পাওয়ার কোথা থেকে এলো? আমি অবাক হয়ে নিজের হাত দুটো দেখতে থাকি। তখনই মনে হলো মাথার ওপর থেকে অনেক বড় একটা পাথর সরে গেল। মাথা ও মন দুটোই হালকা লাগছে। একে একে সবার সাথে করা খারাপ ব্যবহারগুলোর কথা মনে পড়ে গেল। মনে পড়তেই নিজেই অবাক প্লাস লজ্জা পেয়ে গেলাম। আমি আইশের সাথে এতটা খারাপ ব্যবহার কিভাবে করতে পারলাম? আইশ দৌড়ে এসে খুশিমনে জড়িয়ে ধরল। আইশ, আমি পেরেছি তোকে তোর শক্তি ব্যবহার করাতে। তুই এখন নিজেকে রক্ষা করতে পারবি। আমার যে কি খুশি লাগছে। এখন তুই নিজের মনকে কন্ট্রোল করতে পারবি। আমাকে তোর অসহ্য ও বিরক্ত লাগবে না। আজ আমি তোকে সব বলবো। তোকে তোর শক্তি ব্যবহার করতে শিখাবো। না, এবার আর আইশকে ধাক্কা মারলাম না। ভীষণ ভালো লাগা কাজ করছে। আমার আইশ আমার স্বামী। এটা মনে হতেই খুশিতে মনটা ভরে উঠল। তারপর আইশ আমার হাতে আংটিটা পরিয়ে দিল। আইশ, এটা কোনো সাধারণ আংটি নয়। তুই কখনো এটা হাত থেকে খুলবি না। আমার যখন বিপদ হবে তখন আংটির রং বদল হয়ে সবুজ বর্ণ ধারণ করবে। তুই কোনো বিপদে পড়লে আংটির কাছে সাহায্য চাইলে আমি শুনতে পারব। তখন আমি কাউকে তোর সাহায্যের জন্য পাঠিয়ে দিব। আমি দুঃখিত আইশ। তোর সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। আমি তখন নিজের মধ্যে ছিলাম না। তোকে না জানি কি থেকে কি বলে ফেলেছি। মাফ করে দিস। আইশ, ধুর বোকা মেয়ে। আমি তো সব জানতাম। তুই তখন নিজের মধ্যে ছিলি না। শোন, তোকে অনেক কথা বলার বাকি আছে। তুই মনোযোগ দিয়ে আমার কথা শুনবি। ঈশাল আমাকে বাবা মা, শক্তি, মেঘকন্যা, মেঘরাজ্যের বিষয়ে যা যা বলল আইশ আগেই আমাকে বলে দিয়েছে। তারপর এটাও বলল যে আমাকে এখন ময়ূর রাজ্য যেতে হবে। কারণ ঈশালের মৃত্যু ছোড়া ওই রাজ্য আছে। আর সেটা না আনলে আমরা ওকে মারতে পারব না। মেঘরাজ্যেও সারা জীবনের জন্য যেতে পারব না। সেখানে যেতে পারব শুধুমাত্র ঈশালের মাধ্যমে। তাই সেখানে কিছু সময় আমরা ঝগড়ার অভিনয় করলাম। কারণ আমরা জানি ঈশাল আমাদের ওপর নজর রাখছে। তারপর মিথ্যে রাগ দেখিয়ে সেখান থেকে বের হয়ে গেলাম। আর আমাদের প্ল্যান মোতাবেক ঈশাল আমাকে এখানে তুলে এনে আটকে রাখল। আগামীকাল সকালে ময়ূর রাজ্যে যাওয়ার রাস্তা খুঁজতে হবে। এখন এভাবে থাকা ছাড়া কোনো উপায় নেই। ঈশালের কথায় আমার ধ্যান ভাঙল। ঈশাল গোল দাগ ভেদ করে আমার কাছে আসতে চাইল। কিন্তু আমি আমার শক্তি দিয়ে ওকে সামনে আসতে দিলাম না।
এক ঝাটকায় শত হাত দূরে ছিটকে ফেলে দিল। ঈশাল রাগে ফুঁসতে ফুঁসতে সেখান থেকে চলে গেল। ঈশাল ভাবছে আইস এই জঙ্গলে এসেছে, তাই ওকে খুঁজতে চলে গেল। আমি মুচকি হেসে গাছের সাথে হেলান দিয়ে ঘুমানোর চেষ্টা করলাম। ঘুম পড়ি খুব জলদি আমাকে ঘুমের দেশে নিয়ে যেতে লাগল। হাতে থাকা আংটির দিকে ঘুম ঘুম চোখে তাকালাম। অন্ধকারেও সাদা ডায়মন্ড পাথরটা চিকচিক করছে। সাদা আলো ঠিকরে বের হচ্ছে। তার মানে আমার আইস ভালো আছে। ইচ্ছে করছে আংটিতে ঠোঁট ছোঁয়াতে, কিন্তু হাত বাঁধা থাকায় তা আর হলো না। আমি ঘুমানোর আগে সেই দৃশ্যগুলো কল্পনা করলাম। যখন আইস আমাকে শক্তি সম্পর্কে জানাচ্ছিল আর তা কিভাবে করতে হয় তা করে দেখাচ্ছিল। ওর হাতের ওপরে ভাসমান অবস্থায় থাকা হালকা আকাশী কালার মতো দেখতে আভাগুলো অনেক চিকচিক করছিল। দিকে আমি অবাক হয়ে তাকিয়েছিলাম, আর আইস আমার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন অনেক খুশি লাগছিল। হঠাৎ এত ঘুম কোথা থেকে আমদানি হলো কে জানে। ঘুমের দেশে তলিয়ে গেলাম, কিন্তু সকালে উঠে যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সকালে, খুব সকালে সেনাপতি ও সৈন্য নিয়ে শিকারে বের হয়েছেন সাদা ময়ূর রাজ্যের রাজা মুশতাক আফসার ওয়াহাব। মসজিদে ফজরের নামাজ আদায় করে দেরি করেননি। সাথে আছে তার একমাত্র বোন আতিয়া ইবনাত তাজিন। আজকে তাজিন তার ভাইয়ের সাথে এক প্রকার জেদ করে শিকারে বের হয়েছে। তার বহুদিনের ইচ্ছে নিজের চোখে শিকার দেখবে। অবশ্য ওয়াহাব ওকে আনতে চায়নি, কিন্তু বোনের জেদের কাছে বেচারা হার মেনে নিয়েছে। অনেকটা রথের মতো দেখতে 3 চাকা বিশিষ্ট একটা গাড়ির ভেতরে বসে আছে তাজিন। পরনে তার বিশাল সাদা ড্রেস, মুখটা আরবীয়দের মতো পাতলা কাপড়ে আটকানো, যাতে করে পুরো মুখটা দৃশ্যমান। গাড়ির চারিপাশে সাদা পর্দা দিয়ে ঢাকা। গাড়িটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে প্রায় 1012টার মতো সাদা ময়ূর। জঙ্গলের অনেকটা ভেতরে ঢোকার পর তারা পশু পাখির চিৎকার চেঁচামেচি শুনতে পায়। পর্দার ভেতর থেকে তাজিন তার ভাইকে বলে উঠল, তাজিন ভাইয়া, পূর্ব দিক থেকে এত শোরগোল শোনা যাচ্ছে কেন? সম্ভবত ওইখানে কোনো সমস্যা হয়েছে, নয়তো বন্য পশুপক্ষী এত শোরগোল করত না। দয়া করে তুমি ওই দিকটা কি একটু যাবে? ওয়াহাব বোন, মাঝে মাঝে শক্তিশালী পশুদের মাঝে লড়াই লেগে যায়, যাতে করে অন্য ফুটবল পশু ও পাখি ভয় পেয়ে এত শোরগোল করে। ও কিছু না, কিছু সময়ের মধ্যে সব ঠিক হয়ে যাবে। আমি জানতাম তুমি ভয় পাবে, তাই তোমাকে নিয়ে আসতে চাইনি। কিন্তু তুমি তো নাছোড়বান্দা হয়ে চলে এলে। তাজিন, তুমি কিন্তু আমাকে কথা শোনাচ্ছ ভাইয়া? এটা ঠিক নয়। আমি শিকার দেখতে চেয়েছি বলে আজ জেদ করে চলে এসেছি, তাই বলে তুমি আমাকে এভাবে বলবে? ওয়াহাব গোস্তাকি, মাফ করবেন মহাশয়া, আমার ভুল হয়েছে। আমি ঝগড়া করার মতো অবস্থানে নেই, তাই এই মুহূর্তে কোনো কথা না বলাই শ্রেয়, নয়তো বেখেয়ালি হয়ে হিংস্র পশুর আক্রমণের শিকার হতে পারি। চুপচাপ কি হয় দেখতে থাকো।
তাজিন চুপ করে গেলেও পূর্ব দিকের সরগোলের আওয়াজটা তার কানে স্পষ্ট আসছে। তার ভাই ওয়াহাব তার গাড়ির সাথেই ঘোড়ায় চড়ে ধীরে ধীরে হাঁটছে। তাজিন ভাইয়া, ওই দিকটা চলো না। আমার মন বলছে কিছু একটা গন্ডগোল নিশ্চয়ই হয়েছে। তুমি আমার কথা আমলেই নিচ্ছ না। তাজিনের কথা শেষ হওয়ার আগেই এক সৈন্য ঘোড়া চালিয়ে তাদের সামনে এসে থামল। এই সৈন্যকে আগে পাঠানো হয়েছিল, যাতে সে পুরো জঙ্গল ঘুরে বলতে পারে সব ঠিক আছে কিনা। সৈন্যটা এসে রাজা ওয়াহাবকে যা খবর দিল তাতে সে বেশ অবাক হয়ে গেল। সৈন্য ময়ূর রাজ পূর্ব দিকে এক অপরূপ সুন্দরী পৃথিবীর মানুষ কন্যাকে গাছের সাথে বেঁধে রাখা হয়েছে। তাকে পাহারা দেওয়ার জন্য রয়েছে আশেপাশে অনেক সাপ। মেয়েটা এত সুন্দরী যে আমি এই পর্যন্ত ওর মতো কোনো মেয়ে দেখিনি। শুভ্র মেঘের মতো গায়ের রং। আমি উদ্ধার করতে যেতে চেয়েছিলাম, কিন্তু আমাকে দেখেই সাপগুলো ফনা তুলে এগিয়ে এসছিল। আমি তা দেখে কোনোমতে নিজের জান নিয়ে ফিরে এসেছি, এবং সাপ দেখেই জঙ্গলের পশুপাখিরা শরগোল করছে। ওয়াহাব আমাদের রাজ্যের জঙ্গলে পৃথিবীর মানুষ্য কন্যা কি করে আসবে? আমাদের জঙ্গল তো মায়াবী জঙ্গল, পৃথিবীর লোকচক্ষুর অন্তরালে। খুবই ভাববার বিষয়। চলো তো গিয়ে দেখি। তাজিন, আমি তোমাকে আগেই বলেছিলাম ভাইয়া, কিন্তু তুমি আমার কথাকে গুরুত্ব দিল না। এখন বিশ্বাস হলো তো? সবাই দলবল নিয়ে পূর্ব দিকে যেতে লাগল। সেখানে গিয়ে সত্যি তারা অবাক হল, কারণ একটা গোল দাগের ভেতরে গাছের সাথে এক অপরূপ সুন্দরী নারী মাথা হেলান দিয়ে রেখেছে। সে কি ঘুমিয়ে আছে নাকি জ্ঞান হারানোর অবস্থায় আছে তা বোঝা যাচ্ছে না। চোখ মুখ উপচে পড়ছে মায়। পরনে হালকা আকাশি রঙের থ্রি পিস, মাথায় ওড়না দিয়ে সুন্দর করে ঘোমটা দেয়া। নাকে এক পাথরের নাকফুলটা হালকা সূর্যের আলোতে থেকে থেকে ঝিলিক মেরে উঠছে। দুই হাতে ডায়মন্ড পাথরের সরু চুড়ি। ওয়াহাব মুগ্ধ চোখে তাকিয়ে আছে। তার কাছে মনে হচ্ছে পুরো পৃথিবী থমকে গেছে। এত সুন্দর কোনো পৃথিবীর একটা মানুষ কন্যা হতে পারে তা তার ধারণার বাইরে ছিল। পর্দার ফাঁক দিয়ে দেখে তাজিনও অবাক। তার চেয়েও 3 ডাবল সুন্দরী। মনে হচ্ছে রূপ যেন তার ঠিকরে বের হচ্ছে। শুধু ওয়াহাব কিংবা তাজিন নয়, উপস্থিত সবাই হা করে মেঘাকে দেখছে। তাজিন ভাইয়া, মেয়েটাকে উদ্ধার করার চেষ্টা করো। যেভাবে হোক ওকে উদ্ধার করতেই হবে। ওয়াহাব, আচ্ছা। ঘোরের মাঝে তাজিন ভাইয়া, আমি কিছু বলছি। তুমি হা করে মেয়েটাকে না দেখে তাকে এই বিপদ থেকে রক্ষা করার চেষ্টা করো। ওয়াহাব, মনে হচ্ছে কোনো জান্নাতি হুর ভুলে আমাদের জঙ্গলে চলে এসেছে। আল্লাহর সৃষ্টি এত সুন্দর। পৃথিবীর মানুষ যে এতটা সুন্দর হতে পারে তা আমার জানা ছিল না। মনে মনে বনের মৃদু চিৎকারে তার হুঁশ ফিরে। জলদি করে তার সৈন্যদের হুকুম করে সাপগুলোকে তাড়াতে। ময়ূর রাজ্যের সেনাপতি বেশ কিছু সময় সাপ তাড়াতে ব্যস্ত হয়ে পড়ে। নানা কিছু দিয়ে ভয় দেখিয়েও সাপ তাড়াতে পারছে না। তা দেখে ময়ূর রাজ ওয়াহাব নিজের কিছু শক্তি ব্যবহার করে চারিদিকে ধোঁয়ার কুণ্ডলী সৃষ্টি করে।
যেই ধোঁয়ায় ব্যবহার করা হয়েছে অনেক বিষাক্ত একটা ঔষধ জাতীয় পাউডার থেকে তৈরি, যেটা মানুষের কোনো ক্ষতি না করলেও বিষাক্ত কীটপতঙ্গের ক্ষতি করে। বিষাক্ত ধোঁয়া পেয়ে কয়েক মিনিটের মধ্যে দিকবেদিক শূন্য হয়ে সাপগুলো স্থান ত্যাগ করে। তাজিন দ্রুত পায়ে গাড়ি থেকে নেমে মেঘার সামনে যায়। ততক্ষণে ওয়াহাবও চলে এসেছে। তাজিন দেখে মনে হচ্ছে ঘুমন্ত, কিন্তু এত ডাকার পরেও সাড়া দিচ্ছে না। কিছু একটা করো ভাইয়া। তুমি গাড়ি থেকে পানির পাত্রটা নিয়ে এসো। চোখ মুখে পানি দিল হয়তো জ্ঞান ফিরবে। ওয়াহাবের কানে হয়তো কথাটা প্রবেশ করল না, কারণ সে এখনো মেঘার দিকে হা করে তাকিয়ে আছে। চোখের পলকও পড়ছে না। তাজিন ভাইয়া, অন্যের বউকে এভাবে দেখা ঠিক নয়। তোমাকে যা বলেছি তাই করো। অন্যের বউ কথাটা শুনতাই ওয়াহাবের বুকের বা পাশটা চিনচিন ব্যথা শুরু হল। আহত কণ্ঠে বলল, ওয়াহাব অন্যের বউ মানে কি বোন? তুমি কিভাবে বুঝলে মেয়েটা বিবাহিত? অবাক হয়ে তাজিন বোঝা একেবারে সহজ ভাইয়া। পৃথিবীর বিবাহিত মেয়েরা হাতে চুড়ি ও নাকে নাকফুল পরে। অবশ্য সবাই নয়, কিন্তু এই দুটো থাকলে আমি নিশ্চিত সে বিবাহিত। আজকাল অবিবাহিত মেয়েরা নাকফুল পরে কিন্তু দুই হাতে দুই চুড়ি পরে না। একমাত্র বিবাহিত মেয়েরা সবসময় দুই হাতে দুটো চুড়ি পরে থাকে। মেয়েটার দুই হাতে দুটো চুড়ি। তুমি কি কিছু খেয়াল করেছ? এখন কথা না বাড়িয়ে পানির পাত্র নিয়ে এসো। বোনের কথা শুনে পুরো ভেঙে পড়ল ওয়াহাব। কয়েক মিনিটের দেখায় তার পুরো মনে জায়গা দখল করে নিয়েছে মেয়েটি। ধীর পায়ে পানির পাত্র নিয়ে বোনের হাতে দিল। তাজিন চেষ্টা করছে মেঘার জ্ঞান ফেরানোর। হঠাৎ ওয়াহাবের কি জানি হল। চোয়াল শক্ত করে মনে মনে বলল, ওয়াহাব হোক সে অন্যের বউ, আমি তা পরোয়া করি না। কারণ আমার তাকে চাই। আমি তাকে সারা জীবনের জন্য নিজের করে নিব। শক্তি দিয়ে তাকে পৃথিবীর সবকিছু ভুলিয়ে নিজের কাছে রেখে দিব। এই প্রথম কোনো মেয়ের জন্য আমার এরকম ভালো লাগা কাজ করছে। অতএব এই মেয়ে শুধু ময়ূর রাজ মুশতাক আফসার ওয়াহাবের। একে পেতে হলে যা কিছু করার আমি সব করব। তবুও আমি ওকে হাসিল করেই ছাড়ব। হুট করে ওয়াহাবের মনটা বিষিয়ে উঠল। কিন্তু কেন সে নিজেও জানে না। তার এখন এই মেয়েকে চাই। মনে হচ্ছে ওকে ছাড়া ওয়াহাবের জীবন পুরো ব্যর্থ। আল্লাহ তার জন্যই এই অপরূপ সুন্দরীকে পাঠিয়েছে। মুখে পানির ঝাপটা পেয়ে ধীরে ধীরে চোখ খোলার চেষ্টা করলাম। চোখের পাতা দুটো বিশাল ভারী হয়ে গেছে। টেনেও মেলতে পারছি না। ঘুমে চোখ অবশ হয়ে আসছে। কানের মধ্যে মানুষের গলার আওয়াজ শুনতে পাচ্ছি, কিন্তু কি বলছে তা শুনতে পাচ্ছি না। খুব কষ্ট করে চোখ খুলে অবাক হয়ে গেলাম। আমাকে ঘিরে অনেকে দাঁড়িয়ে আছে। একটা সাদা বিশাল গোল জামা পরহিত সুন্দরী মেয়ে আমাকে কিছু বলছে, কিন্তু আমার বোধশক্তি হচ্ছে না, তাই আমি শুনতে পাচ্ছি না। তার পাশে রাজার পোশাক পরিহিত এক সুদর্শন যুবক। কোমরে তার তলোয়ার কোষবদ্ধ। পেছনে তীর ভর্তি একটা তীরের বাক্স। তার পেছনে গোটা 10 সৈন্য ও ঘোড়া। অনেকের হাতে তীর, ধনুক।
পাশে একটা 3 চাকা বিশিষ্ট ময়ূর গাড়ি। মেয়েটা আমার গায়ের দড়ি খোলার চেষ্টা করছে। তাজিন, কে তুমি? এখানে কি করে এলে? আমি এ তো দেখছি মেঘ না চাইতে বৃষ্টি। জিও মেঘা, তোর ভাগ্যটা তো হেব্বি ভালো। আল্লাহ তোর সহায় হয়েছে। তুই ময়ূর রাজ্য প্রবেশের জন্য উপায় খুঁজছিলি, আর তোর সামনে স্বয়ং ময়ূর রাজ ও তার বোন এসে হাজির। আমি সিউর এরাই ময়ূর রাজ্যের রাজা মুশতাক আফসার ওয়াহাব ও তার বোন আতিয়া ইবনাত তাজিন। তোমাদের বিষয় আমি সব জানি। আমার আইস সব বলেছে। এখন কোনোভাবে আমাকে সেই রাজ্য প্রবেশ করতে হবে। তারপর দেখা যাবে বাকি কাজ। আগে রাজ্যে তো প্রবেশ করি, তারপর দেখা যাবে। আইস বলেছিল কোনোভাবে ওদের বুঝতে দেওয়া যাবে না আমি মেঘকন্যা। যদি পরে বুঝে যায় তখন আলাদা কথা। পৃথিবীর সম্পর্কে কিছু বলা যাবে না। এমন অভিনয় করতে হবে যাতে তারা ভাবে আমি সব ভুলে গেছি। মানে স্মৃতি শক্তি চলে গেছে আর কি। নয়তো ওই ওয়াহাবটা আবার সত্যি সব ভুলিয়ে দিতে পারে। মনে মনে, তাজিন, কথা বলছো না কেন? কে তুমি? আমি নিশ্চুপ। তাজিন, দয়া করে কিছু তো বলো। আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থেকো না। আমি কে? তোমরা কারা? আমি এখানে কেন? আমি কিছু মনে করতে পারছি না। সব ঘোলাটে লাগছে। মাথা ঝাঁকিয়ে, ওয়াহাব, তোমার কিছু মনে করতে হবে না। তুমি মাথায় চাপ নিও না। তাজিন ভাইয়া, দড়ির বাঁধন খুলতে পারছি না। ওয়াহাব, সরে দাঁড়াও, আমি খুলে দিচ্ছি। ওয়াহাব তলোয়ার কোষমুক্ত করে সপাং সপাং কয়েক ঘা মারল। মনে হলো একটু আওয়াজ করায় সব দড়ি কেটে টুকরো টুকরো হয়ে নিচে পড়ে গেল। আমি নিজের দিকে তাকিয়ে আটকে উঠি। আমার গায়ের বিশাল গাউন কোথায়? পরনে তো হালকা পাতলা ডিজাইনের লিলেন 3 পিস। পায়ে স্লিপার জুতা। ও মাই আল্লাহ! হাতে আবার এই চুড়ি কোথা থেকে আসলো? গতকাল রাতে আমার হয়েছিল কি? আমি এমন মরার মতো ঘুমালাম কেন? আমার ড্রেস বা কে চেঞ্জ করলো? আইস কি এসেছিল? মাথাটা ভনভন করে ঘুরছে। পড়ে যাওয়ার আগে তাজিন এসে ধরে ফেলল। আমি নিজেকে সামলে সোজা হয়ে দাঁড়িয়ে পড়লাম। তাজিন, তোমার কি কিছু মনে নেই? আমি কিছু মনে করতে পারছি না। ওয়াহাব, থাক, তোমার মনে করতে হবে না। তোমার যদি আপত্তি না থাকে তাহলে আমাদের সাথে যেতে পারো। আমরা তোমাকে আমাদের রাজ্যে নিয়ে যাব। আমি কিন্তু। তাজিন, তুমি কোনো চিন্তা করো না। আমরা তোমার কোনো ক্ষতি করব না। চোখ বন্ধ করে আমাকে বিশ্বাস করতে পারো। ওয়াহাব, সেনাপতি আমজাদ, জলদি প্রাসাদে চলুন। আজ আমরা কোনো শিকার করব না। ওনার এখন বিশ্রামের প্রয়োজন। সেনাপতি, যথা আজ্ঞা ময়ূর রাজ। তাজিন, তোমার নাম কি? আমি জানি না। বললে ধরা খাওয়ার চান্স আছে। নিজের নাম বলিস না মেঘা। এই ওয়াহাব ব্যাটাকে আমার কিছুতেই সুবিধার মনে হচ্ছে না। আমার দিকে কিরকম ভ্যাবলার মতো তাকিয়ে থাকে। মতলব বেশি ভালো না। এর থেকে একটু সাবধানেই থাকতে হবে।
চোখের চাহনি আমাকে অন্য কিছু বলছে। এই ব্যাটা অনেক ধূর্ত। তাজিন কোথায় হারিয়ে গেলে? ওয়াহাব কি শুরু করলে বোন? ওর নাম মনে পড়ছে না। তুমি ওকে বারবার জিজ্ঞেস কেন করছো? আমরা বরং ওকে মেঘপরি বলে ডাকব। কারণ ওর গায়ের রংটা মেঘের মতো অনেক হালকা নীলচে শুভ্র। চোখ দুটো আকাশী রঙের, পুরো মেঘপরির মতো দেখতে। তাজিন বাহ, তুমি তো খুব সুন্দর নাম রাখলে ভাইয়া। একদম ওর সাথে মিলে গেছে। আমারও নামটা অনেক পছন্দ হয়েছে। আমি হায়রে, সব জায়গায় আমার পরিচয়ের আগে মেঘ আছেই। মেঘা, মেঘকন্যা, এখন যুক্ত হলো মেঘপরি। আরও কত কিছু যে দেখব। ভালয় ভালয় এই রাজ্য থেকে নিজের কার্যসিদ্ধি করে বের হলেই বাঁচি। আল্লাহ জানে আমার মাছের আইসটা কেমন আছে। ওর জন্য মনটা অনেক আনচান করছে। যেখানে থাকুক আল্লাহ যাতে ওকে ভালো রাখে। অনেক মিস করছি আইস। অনেক ভালোবাসি তোকে। মনে মনে বাম হাতের অনামিকা আঙ্গুলের দিকে তাকালাম। সাদা ডায়মন্ড পাথরটা রোদের আলোয় ঝিলিক দিল। তার মানে আমার আইস ভালো আছে। সেখান থেকে চোখ সরিয়ে ওয়াহাবের দিকে তাকাতেই দেখি ব্যাটা খারুশ আমার দিকে তাকিয়ে আছে। কেন জানি তার চাহনিতে আমার খুব বিরক্ত লাগছে। তাজিন ভাইয়া চলো, এবার ফিরতে হবে তো। ওয়াহাব হ্যাঁ, চল। তাজিন আমাকে ধরে ধরে নিয়ে সাদা ময়ূরের গাড়িতে বসালো। আমরা বসতেই ময়ূরগুলো গাড়ি টানতে শুরু করল। নিজেকে কেন জানি এখন রাজকুমারী সিন্ডারেলা মনে হচ্ছে। ঠিক সেরকম দেখতে গাড়ি, রাজপুত্র, সৈন্য সবই আছে। কিন্তু আমার সেই সিন্ডারেলা পোশাকটা ও আমার আইস শুধু নেই। এতক্ষণ ধরে বাকি সৈন্যরা আমাদের দিকে মনোযোগ দিয়েছিল। এখন তারা ঘোড়া ছুটিয়ে এগিয়ে চলল। সবার প্রথমে মুশতাক আফসার ওয়াহাব, তারপর সেনাপতি আমজাদ, তারপর আমাদের ময়ূর গাড়ি। সবার পেছনে বাকি সৈন্যরা। বেশ কিছু রাস্তা যাওয়ার পর আমি ঢালু রাস্তা দেখতে পেলাম। আমার কাছে মনে হচ্ছিল এখান থেকে পড়লে সোজা নিচে আর নিচের থেকে সোজা উপরে আল্লাহর কাছে চলে যাব। কিন্তু আমাকে অবাক করে দিয়ে ওয়াহাব কিছু একটা বিড়বিড় করে পড়ে দুইটা তালি বাজাতেই ঢালু জায়গা সমান হয়ে মাটি ফেটে ভেতরের দিকে রাস্তা হয়ে গেল। ময়ূর রাজ্যটা মনে হয় মাটির নিচে। আমরা সেই রাস্তায় নামতেই আমি পিছন ঘুরে আর জঙ্গলের টিকিও দেখতে পেলাম না। পেছনের সবকিছু কুয়াশার মতো ধবধবে সাদা। এই জন্যই বোধহয় কোনো মানুষ এই জঙ্গল খুঁজে পায় না। সবার কাছে এই জঙ্গল শুধুমাত্র ধোঁয়াশা। যদি কেউ বাই চান্স খুঁজে পেলেও সে আর বাড়ি ফিরতে পারে না। কারণ ঢোকার রাস্তাটা যত সহজ, বের হওয়ার রাস্তা তার চেয়ে শতগুণ কঠিন। তাজিন মেয়েটা ভীষণ ভালো। এক মুহূর্তে আমার সাথে মিশে গেছে। রাজপ্রাসাদে এসেই কত শত গল্প জুড়ে দিয়েছে। মনে হচ্ছে আমি তার কত আগের চেনা। মিশুক টাইপের মেয়ে আমার অনেক পছন্দ। রাজপ্রাসাদে ঢোকার পর ওয়াহাবকে আমি আর দেখিনি। কক্ষে চুপ করে বসে আছি। সারা কক্ষে একটা সাদা ময়ূর ঘুরঘুর করছে। মনে হচ্ছে সে আমাকে খুব সিরিয়াস হয়ে আমাকে পাহারা দিচ্ছে।
সারা রাজপ্রাসাদের চারিদিকে শুধু সাদা ময়ূরের ছড়াছড়ি। তখনই সাদা ড্রেস হাতে প্রবেশ করল তাজিন। সে এসে বলল, এই বিশাল ময়ূর ড্রেসটা নাকি ওয়াহাব পাঠিয়েছে। সেই বিশাল বড় গোল জামা দিয়ে বলল জামা পাল্টে নিতে। পুরো জামা ধবধবে সাদা, তার মধ্যে ময়ূরের পালকের ডিজাইন। দেখে মনে হয় ময়ূরের পালক দিয়ে বানানো। তাদের রাজ্যের সবাই নাকি এই পোশাক পরে। আমি 3 পিস পাল্টে নিজের জামার দিকে তাকিয়ে হা করে আছি। এখন আমাকে মেঘকন্যা নয় ময়ূর কন্যা মনে হচ্ছে। ড্রেসের অনেকখানি অংশ ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। আমি যদি এই ড্রেস পরে কক্ষে ও সারা রাজপ্রাসাদে একটা চক্কর মেরে আসি, তাহলে রাজকর্মীদের আর কষ্ট করে রাজপ্রাসাদ বা কক্ষ কোনোটাই মোছা বা ঝাড়ু দিতে হবে না। ড্রেসটা কোনোমতে 2 হাতে সামলে আয়নায় দাঁড়িয়ে নিজের প্রতিবিম্ব দেখে নিজেই আঁতকে উঠি। আল্লাহ, এসব কি? জঙ্গলে ঢুকে ইশালের মনে একটু খটকা লাগল। সবকিছু শান্ত কেন? সাপ দেখে তো এতক্ষণে পশুপাখিদের চেঁচামেচি করার কথা। ইশাল বাতাসের বেগে দৌড়ে মেঘাকে যে গাছের সাথে আটকে রেখেছিল সেখানে চলে এলো। যা ভয় পাচ্ছিল তাই হল। বাঁধনের দড়িটা কয়েক টুকরো হয়ে নিচে পড়ে আছে। আশেপাশে কোনো সাপ তো দূরে থাক, তাদের খোলসও নেই। ইশাল রাগে ফুঁসতে লাগল। পুরো জঙ্গল লণ্ডভণ্ড করা শুরু করল। জোরে জোরে চিৎকার করে বলল, ইশাল, আমি তোমাকে ছাড়ব না মেঘকন্যা। কাজটা তুমি ভালো করলে না। তোমাকে যদি ময়ূর রাজ্যের রাজা মুশতাক আফসার ওয়াহাব নিয়ে যায় তাহলে তোমার মৃত্যু আরো ঘনিয়ে আসছে। আমি তোমাকে কিছুতেই আমার মৃত্যুর ছোঁয়া পর্যন্ত কিছুতেই যেতে দিব না। তুমি যদি মনে করো ওয়াহাবের কাছে গিয়ে আমার হাত থেকে রেহাই পাবে তাহলে অনেক বড় ভুল ভেবেছ। তোমাকে এখন সামনে পেলে আমি চিবিয়ে খেয়ে ফেলতাম, নয়তো এখনই মেরে ফেলতাম। আমার কোনো পূর্ণিমার প্রয়োজন নেই। আমি তোমাকে ঠিক খুঁজে নিব। কিন্তু তার আগে তোমার স্বামী আবরার আওসাফ আইশের ব্যবস্থা তো করি। তুমি 4 আসমানের ওপর কিংবা মাটির 7 স্তর নিচে লুকালেও আমি তোমাকে খুঁজে নিবই। আমার হাত থেকে তোমাকে আইশও বাঁচাতে পারবে না। ইশাল রাতে যখন মেঘার কাছে আসতে গিয়ে দূরে ছিটকে পড়েছিল তখন ভেবেছে আইশ আশেপাশে আছে, তাই ও মেঘার কাছে যেতে পারছে না। তাই হন্যি হয়ে সারা জঙ্গলের এদিক থেকে সেদিকে ছুটে বেরিয়েছে। আইশকে খুনের নেশা ওর মাথায় চেপে বসেছিল। পশ্চিম দিকে আবছা টিমটিম আলো দেখে সেদিকে ছুটল। কিন্তু সেখানে গিয়ে অদৃশ্য শক্তির হাতে বন্দী হয়ে যায়। কারণ ওই দিকটা জঙ্গলের শেষ প্রান্ত ছিল, আর সেদিকে আইশ যেতে পারে। তাই আইশ মেঘার সুরক্ষার জন্য ইশালকে সারা রাত পশ্চিমের শেষ প্রান্তে অদৃশ্য শক্তি দিয়ে আটকে রেখেছিল। এই শয়তানকে দিয়ে বিশ্বাস নেই। যদি রাতে মেঘার কোনো ক্ষতি করে বসে, সকাল হতেই আইশের শক্তির ক্ষমতা শেষ হয়ে যায়। আর ইশাল সেখান থেকে ছুটে চলে আসে। কিন্তু সে অনেক দেরি করে ফেলেছে। ততক্ষণে মেঘা ময়ূর রাজ্যে প্রবেশ করে ফেলেছে।
ঈশাল জোরে একটা হুঙ্কার ছেড়ে জঙ্গলে থাকা মাঝারি সাইজের গাছ তুলে দূরে ছিটকে মারে। তাতেও তার রাগ কমেনি। চোখ দুটোয় আগুনের ফুলকি দপ করে উঠে। চোখের থেকে আগুন ছুঁড়ে মারে মাটিতে থাকা শুকনো পাতায়। সঙ্গে সঙ্গে দাউ দাউ করে আগুন ছেয়ে যায় সারা জঙ্গলে। ঈশাল প্রস্তুত থাক আইস। এই যুদ্ধেও আমি বেইমানি করব। তোদের মেঘরাজ্য আমি ধূলিসাৎ করে দিব। মেঘকন্যা শুধু আমার। ওকে আমার চাই। আমি হেরে যাব না। নতুন ফোন দিয়ে এটে আবার ফিরে আসব এই ধরনীর বুকে। এবার আমার জয় হবে নিশ্চিত। চারিদিকে ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে আকাশে উঠে যাচ্ছে। জঙ্গলের পশু পাখি চিৎকার চেঁচামেচি শুরু করল। ছোটাছুটি কিচিরমিচির শব্দে কানে তালা লাগার জোগাড়। ঈশাল মুখটাকে রক্তবর্ণ করে নিজের রাজ্যে রওনা দিল। আর জঙ্গলটা ধীরে ধীরে আগুনে ছেয়ে যাচ্ছে। কালো ধোঁয়ায় সব অন্ধকার হতে লাগল। মেঘরাজ্য। বিষণ্ণ মনে বাগানে বসে আছে আইস। মেঘাকে ময়ূর রাজ্যে পাঠানোর পর থেকে ওর মনে শান্তি নেই। বড্ড আনচান করছে। ওয়াহাবের মতি গতি ওর কাছে ঠিক মনে হচ্ছে না। কি থেকে কি করে বসে তা একমাত্র আল্লাহ মালুম। শুধুমাত্র আল্লাহর ভরসায় আজ সে মেঘাকে ছেড়েছে। শূন্য দৃষ্টিতে তাকিয়ে বড় একটা দীর্ঘশ্বাস ছাড়ল। তখনই ওর কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে ঘুরে তাকাল। ওর জানের দোস্ত সেনাপতি রাকিন ওর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। রাকিন, কি হয়েছে আবরার? তোকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আইস, কি হবে বল? তুই তো সবটা জানিস। কত কষ্ট করে কাঠখড় পুড়িয়ে মেঘাকে পেলাম। আমার মনে হচ্ছে ওকে আমি ধরে রাখতে পারবো না। সবার নজর আমার বউয়ের ওপর। রাকিন, চিন্তা করিস না। সব ঠিক হয়ে যাবে। আল্লাহ আছে তো আমাদের সাথে। তুই নামাজ আদায় করে দোয়া করিস। দেখবি সব ঠিক হয়ে গেছে। মেঘকন্যার কিছু হবে না। তাছাড়া সে এখন নিজের শক্তি ব্যবহার করতে পারে। নিজেকে রক্ষা করতে পারবে। আইস, তারপরেও মনটা সায় দেয় না রে। আকুপাকু করেই যাচ্ছে। মস্তিষ্কে নানা ভয়ের আশঙ্কা ঘুরে বেড়াচ্ছে। আমাকে কুরে কুরে খাচ্ছে। বিশ্বাস কর, ওকে ছাড়া একটা মিনিট আমার এক একটা বছর মনে হচ্ছে। ওর কিছু হলে আমি বাঁচব না। রাকিন, উল্টো পাল্টা কথা বলিস না। কিছু হবে না। সবকিছু আল্লাহর ওপর ছেড়ে দিয়ে নিশ্চিন্তে থাক। আইস, তাই করতে হবে। তারপরেও দুশ্চিন্তারা আমায় নানাভাবে ঘিরে রাখবে। রাকিন আইসের পাশে ঘাসের উপর বসে পড়ল। আইসকে সে এভাবে নিতে পারছে না। কখনো এতটা ভেঙে পড়তে দেখেনি। অন্য 10টা রূপকথার গল্পের রাজপুত্র সেনাপতি পুত্রের মতো ওদের মাঝে বন্ধুত্বটা বেশ অটুট। দুজন সমবয়সী। একে অপরের জন্য জীবন দিতেও প্রস্তুত। কোনো কথা লুকায় না। একজনের বিপদে আরেকজন মুহূর্তের মধ্যে হাজির। রাকিনের বাবা মা কেউ নেই। ওর বাবাও সেনাপতি ছিল। মেঘার বাবা যে যুদ্ধে মারা যায়, ওর বাবাও একই যুদ্ধে মারা যায়।
মা মারা যায় তার কয়েক বছর পর। ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে রাকিন ও আইশ। রাকিনের বাবা মা মারা যাওয়ার পর থেকে মেঘরাজ্যের রাজা ওকে নিজের প্রাসাদে আইশের সাথে রেখে দিয়েছে। মেঘরাজ্যের রাজা রানী ওকে নিজের সন্তানের চোখে দেখে। কোনো কিছুর কমতি রাখেননি তারা। দুজনকে একই চোখে দেখেছেন। আর আইশ ও রাকিন তো ভাইয়ের থেকেও বেশি কিছু। কখনো নিজেদের মধ্যে কোনো কিছু নিয়ে মারামারি তো দূরে থাক, মুখ কালো করেনি। সবকিছুতে তারা ছিল একে অপরের পরিপূরক। আর চোখে একবার আইশের দিকে তাকালো রাকিন। ওর মুখ এখন ঘন কালো মেঘে ঢাকা। রাকিন এক হাতে ওকে জড়িয়ে ধরল। আইশ ওকে জড়িয়ে ধরে চোখের পানি ফেলতে শুরু করল। রাকিন, তুই এভাবে ভেঙে পড়ল কিভাবে চলবে বল? তোকে তো শক্ত হতে হবে। তুই যদি মেঘকন্যাকে নিজের দুর্বলতা ভাবিস তাহলে তোর শত্রুরা তোর এই দুর্বলতাকেই হাতিয়ার বানিয়ে তোকে পরাজিত করবে। ভাই, নিজেকে শক্ত কর, নিজের মনকে শক্ত কর। তুই এভাবে নত হচ্ছিস কেন? ধুর বোকা, কিছু হবে না। আমি আছি তো তোর পাশে। আমি তোদের কিছু হতেই দিব না। প্রয়োজনে নিয়ে নিজের জীবন বিসর্জন দিব। তবুও তোর বা মেঘকন্যার কোনো ক্ষতি আমি হতে দিব না। আইশ, আমার মনটা খুব অস্থির লাগছে। আমি মেঘার মনের কোনো কথা শুনতে পাচ্ছি না। পৃথিবীতে থাকলেই আমি ওর অবস্থান ও কথা বুঝতে পারব। কিন্তু এখানে তা সম্ভব নয়। অন্যদিকে যুদ্ধের দিনক্ষণ ঘনিয়ে আসছে। এই অবস্থায় আমি পৃথিবীতে গিয়ে বসে থাকতে পারি না। মেঘপুত্র হিসেবে আমারও তো রাজ্যের প্রতি দায়িত্ব আছে। অন্যদিকে মনটা কুডেকেই যাচ্ছে। মনে হচ্ছে খারাপ কিছু হতে চলছে। আমি নিজেকে শক্ত করতে পারছি না। রাকিন, এগুলো সব তোর মনের ভুল। মনটাকে সতেজ কর। দেখবি সব আগের মতো হয়ে গেছে। পৃথিবীতে থাকতে থাকতে সেখানকার মানুষের মতো চিন্তাধারা হয়ে গেছে তোর। সবসময় বাজে চিন্তা করিস। যেটা প্রয়োজন সেটাকে গুরুত্ব দিস না। বিশ্বস্ত একটা হাত ও আশ্বাসের বাণী দেওয়া মানুষ সবার থাকে না। আজকাল স্বার্থপর ঘেরা সৃষ্টির জগতে কে বা কার জন্য নিজেকে বিলিয়ে দিতে প্রস্তুত। সবাই নিজেতে বিভোর। আইশ মনে মনে বেশ সাহস পেল। রাকিন প্রতিবারের মতো এবারও ওকে সামলে নিয়েছে। এই ছেলেটাকে আইশ চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারে। রাকিনের মতো একটা বন্ধু পেয়ে সে নিজেকে ধন্য মনে করে। ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা ফুটে উঠল। রাতের অন্ধকার চারিদিকে ছড়িয়ে পড়েছে। রূপলি থালার মতো করে বিশাল বড় চাঁদ উঠেছে। আজ দুদিন হতে চলল ময়ূর রাজ্যে। দিনের বেলাটা থাজিনের সাথে এদিক সেদিকে কাটিয়ে কোনোমতে চলে যায়। কিন্তু রাতটা কাটতেই চায় না। ঘুম পড়ি মনে হয় আমার সাথে আড়ি দিয়ে নিজের রাজ্যে চলে গেছে। রাতে চোখ বন্ধ করে পড়ে থাকলেও একটু চোখের পাতা দুটোকে এক করতে পারি না। চোখে শুধু আইশের মুখটা ভেসে উঠে। ওর সাথে কাটানো সময়গুলো উকি মেরে মনটা খারাপ করে দিয়ে যায়। কে জানে কেমন আছে পাগলটা। আমাকে ছাড়া তো এক মিনিটও থাকতে পারত না। অদৃশ্য হোক কিংবা দৃশ্যমান হয়ে আমার ছায়ার মতো পেছনে ঘুরত। অথচ আজ দুদিন হলো আমার সাথে ওর দেখা নেই।
ওর জ্বালাতন ও ভালোবাসাগুলো অনেক মিস করছি। কতদিন ওকে ছাড়া থাকতে হবে আল্লাহ ভালো জানে। দরজা খুলে বারান্দায় এসে দাঁড়ালাম। চাঁদটাকেও আজ বড্ড বিষণ্ণ লাগছে আমার কাছে। প্রিয়জন পাশে থাকলে সামান্য জিনিসও অসামান্য লাগে। আর প্রিয়জনহীন অতি মূল্যবান বস্তুটিকে মূল্যহীন মনে হয়। আমি আজ এই কথার মর্মটা বেশ ভালোভাবে উপলব্ধি করতে পারছি। আমার পরনে হালকা আকাশী রঙের একটা বিশাল ড্রেস। আজ ময়ূর ড্রেস পরিনি। আকাশী রংটা আয়েশের খুব পছন্দ, তাই আজ সে রঙের ড্রেস পরেছি। আচ্ছা, আয়েশকে সেই সুদূর মেঘরাজ্য থেকে আমায় দেখতে পাচ্ছে। মাথার ওপর নাম না জানা সাদা ফুলের ডাল। এখানে যাবতীয় জিনিস সাদা রঙের। রাজপ্রাসাদ, অন্দরমহলের কক্ষ, ফুলের বাগানের ফুল সবকিছু শুধু সাদা আর সাদা। সারাদিন সাদা দেখতে দেখতে চোখ খোলা হয়ে আসছে। ওয়াহাবের সাথে বেশি একটা কথা হয় না। আমার পাশাপাশি থাকতে চাই, কিন্তু আমি দূরত্ব বজায় রাখি। তবে আমার কাজ সিদ্ধির জন্য তার আশেপাশে থাকতে হবে। কিন্তু মনটা সায় দেয় না। সেদিন যখন ময়ূর ড্রেস পরে আয়নার সামনে দাঁড়িয়েছিলাম তখন আয়নায় তাকিয়ে নিজেই আঁতকে উঠি। কারণ আমার গায়ের রংটা উজ্জ্বল শুভ্র মেঘের মতো হয়ে আছে। চোখের মনির রংটা পাল্টে আকাশী রং ধারণ করেছে। প্রথমে ভয় পেলেও পরবর্তীতে মনে পড়ে আয়েশ বলেছিল আমার শক্তি সম্পর্কে আমি সব জানলে এবং শক্তি ব্যবহার করলে আমার শরীরের মাঝে কিছু পরিবর্তন দেখা যাবে। আমি তো জঙ্গলে ইশালের হাত থেকে নিজেকে শক্তি ব্যবহার করে রক্ষা করেছি। তাই হয়তো আমার এরকম পরিবর্তন। হাতে থাকা আংটির সাথে কথা বলতে শুরু করলাম। আমার মনে হচ্ছে আমি আয়েশের সাথেই কথা বলছি। আমি খুব মিস করছি তোকে আয়েশ। আমি সত্যি তোকে ছাড়া ভালো নেই। আমি জানি তুইও ভালো নেই। নিশ্চয়ই আমার কথা ভেবে ভেবে নিজের শরীরের প্রতি যত্ন নিতেও ভুলে গেছিস। খাবার তো একদমই ঠিকমতো খাচ্ছিস না। আল্লাহ আমাদের কোনো পরীক্ষায় ফেলেছে আমি তা জানি না। তবে খুব শীঘ্রই আমি সারা জীবনের জন্য তোর হয়ে যাব। তোকে কত কষ্ট দিয়েছে গত কয়দিন, তারপরেও তুই আমাকে দূরে ঠেলে দিসনি, বরং ভালোবেসে আরো কাছে টেনে নিয়েছিস। তোর মতো কেউ আমাকে ভালোবাসবে না। আমি তোর না হলে কখনই অন্য কারো হব না। নিজেকে শেষ করে দিব। তবুও তোর স্থানে আমি অন্য কাউকে বসাতে পারব না। তুই আমার প্রথম ও শেষ ভালোবাসা। তোকে আমি নিজের স্বামী হিসেবে গ্রহণ করেছি। তাহলে অন্য কারো কি করে হই বলতো? আমার জন্য হলেও তোকে নিজের যত্ন নিতে হবে, নয়তো আমি এসে তোকে আচ্ছা করে পিটুনি দিব। মনে রাখিস কথাটা। রেলিংয়ে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে পড়লাম। আজও ঘুম আসবে না। বাইরের দিকে পিঠ থাকায় হালকা বাতাস এসে পিঠে লাগছে। চারিদিক স্পষ্ট দেখা যাচ্ছে চাঁদের আলোয়। আমার শরীরের রংটাও মাঝে মাঝে ঝিলিক মেরে উঠছে। চুলগুলো উড়ে এসে থেকে থেকে মুখে বাড়ি খাচ্ছে। মনে মনে পরবর্তী পরিকল্পনার জন্য ফন্দি আঁটতে শুরু করলাম। তখনই বিশাল বড় লোহার দরজায় মস্ত বড় একটা তালা। কি আছে এখানে? হাত বাড়িয়ে তালাটা স্পর্শ করতে গেলেই অদৃশ্য একটা শক্তি আমাকে ধাক্কা মেরে দূরে ফেলে দেয়।
আমি ছিটকে অনেকটা দূরে চলে যাই। শব্দ পেয়ে প্রহরীরা ছুটে আসে। দ্রুত মোটা পিলারের পেছনে আমি লুকিয়ে পড়ি। রাজপ্রাসাদে ঘুরতে ঘুরতে এই দরজার সামনে এসে আমার চোখ আটকে যায়। কারুকাজ খচিত ইয়া মোটা দরজার অপাশে কি আছে? আমার বহু কাঙ্ক্ষিত বস্তুটা নয় তো? আমি কি আছে এখানে? সামান্য কিছু থাকলে তো আমার ধাক্কা খেয়ে পড়ার কথা নয়। মনে হলো বিদ্যুতের শক খেলাম। হাতটা ঝিমঝিম করছে। এ দরজার সামনে এত প্রহরী বা কেন? ভাগ্যিস তারা এখানে ছিল না, নয়তো আমাকে ধরেই ফেলত। প্রহরীরা এদিক সেদিকে খুঁজে কিছু পেল না। দুইজনকে পাহারায় রেখে বাকি একজন অন্য দিকে চলে গেল। আমি আড়াল থেকে তাদের ওপর নজর দিতে লাগলাম। বেশ কিছু সময় পর ওই প্রহরীটা ময়ূর রাজ ওয়াহাবকে নিয়ে ফিরল। ওয়াহাব এসে ভ্রু কুঁচকে আশেপাশে দেখল। তারপর প্রহরীদের সাথে কি জানি কি কথা বলল। দেখতে পেলাম তারা চলে গেল। ওয়াহাব এদিক সেদিকে তাকিয়ে দেখে নিল কেউ আছে কিনা। আমি পিলারের থেকে ঈষৎ মাথা বের করে তার ওপর কড়া নজরদারি রাখছি। ওয়াহাব দরজার একদম কর্নারের কাছে ছোট দুটো সুইচ টাইপের দেখতে হাতের আঙুল স্পর্শ করল। সাথে সাথে দরজার সামনে থেকে অদৃশ্য শক্তিগুলো হালকা নীল হয়ে মিলিয়ে গেল। তারপর তালায় হাত রাখতেই সেটা খুলে গেল। আমি দুই হাত মুঠ করে চোখ বন্ধ করে অদৃশ্য হয়ে গেলাম। দরজা বন্ধ হওয়ার আগে জলদি তার পিছু নিলাম। বিশাল বড় কক্ষ। চারিদিকে হীরা, মণি, মুক্তো, স্বর্ণ, রূপার গহনায় ছড়াছড়ি। তার মানে এটা কোষাগার। ওয়াহাব বারবার পিছনে তাকাচ্ছিল। হয়তো ও টের পাচ্ছে ওর সাথে কেউ আছে। ধীর পায়ে কোণার দিক গিয়ে একটা বিশাল মণি মুক্তো ভর্তি ঘোড়া সরালো। সাথে সাথে দেয়াল সরে একটা সরু দরজা সমেত সিঁড়ি দৃশ্যমান হল। সিঁড়ি দিয়ে নেমে ভেতরে প্রবেশ করতেই একটা ছোট কুঠুরি দেখতে পেলাম, যেখানে সোনালী ও রূপালী রঙের সিন্দুকে পরিপূর্ণ। এদের মাঝে একটা রংচটা বিবর্ণ দেখতে ছোট সিন্দুক। ওয়াহাব সেটা বের করল। সবটায় তালা দেওয়া থাকলেও সেটাই ছিল না। সিন্দুকটা খুলতেই আমার চোখ ছানাবড়া। আরে এটাই তো সেই ছোরা, যাতে ইশালের মৃত্যু হবে। ওয়াহাব না, ছোরা তো ঠিকই আছে। তাহলে আমার কেন মনে হলো এটা ঠিক নেই? এটার মাঝে কি আছে আল্লাহ জানে। আব্বাজান কেন এটাকে এত যত্ন করে রাখতে বলেছে তাও জানি না। এটা নাকি কারো সর্বনাশ। কিন্তু কার? নাক টেনে কারো শরীরের মিষ্টি ঘ্রাণ পাচ্ছি। আমার সাথে তো কেউ নেই। তাহলে এই মিষ্টি ঘ্রাণটা কোথা থেকে আসছে? আমি এই ওয়াহাব ব্যাটা কিছু বুঝে গেল না তো। বজ্জাতটার নাকটা একটু বেশি বড়। বিটকেল শয়তানটা। নিজের কাজ করো না। ছোরাটা থেকে আলো ঠিকরে বেরুচ্ছে। তার মানে এটাকে এখন এভাবে ছোঁয়া যাবে না। তাহলে হাত ঝলসে যাবে। কি করলে এটা স্বাভাবিক হবে? ওয়াহাব মিষ্টি ঘ্রাণটা নাকে মৌ মৌ করছে। আমি তো বেহুশ হয়ে পড়ব। আগেও তো অনেকবার এসেছি, কিন্তু কোথায় আগে তো পাইনি। অনেকক্ষণ ধরে মনে হচ্ছিল আমার সাথে কেউ আছে। তাহলে কি তার শরীরের ঘ্রাণ পাচ্ছি আমি?
ওয়াহাব সিন্ধুকে থাকা ছোরাটাকে হাত ছোঁয়ালো না। সামনের দেয়ালে বর্গাকার কোট করা একটা জায়গায় হাত দিয়ে চাপ দিল, যাতে করে ভেতর থেকে একটা গুপ্ত ড্রয়ার বের হল। সেখান থেকে একটা চিমটা বের করল। সেটা দিয়ে ছোরাটাকে উঠাতেই সেটার আলো নিমিয়ে গেল। ওয়াহাব হাতে নিয়ে ছোরাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পর্যবেক্ষণ করতে লাগল। ওয়াহাব দেখে তো কোনো সামান্য ছোরা মনে হয়, কিন্তু এত যত্ন ও পাহারা দিয়ে রাখার মানেটা কি? আব্বাজান বলেছিল এটাকে নিতে কোনো রাজ্য থেকে নাকি রাজপুত্রের বিবি আসবে। সে ছাড়া কেউ এটাকে ব্যবহার করতে পারবে না। আমাদের কাছে ছোরাটাকে সামান্য মনে হবে, তার কোনো কার্যক্ষমতা থাকবে না, কিন্তু সঠিক মানুষের হাতে ঠিক কাজ করব। কিন্তু কে আসবে এটা নিতে? সে কি আদৌ এই ছোরার খবর পেয়েছে? তাহলে নিতে কেন আসছে না? এই সামান্য ছোরা নিয়ে আমার এত চিন্তা ভালো লাগে না। কবে যে এই আপদটা আমার থেকে দূর হবে? বাঁকা হেসে ওয়াহাবের হাবভাব আমার কাছে ঠিক লাগছে না। মুখে শয়তানি হাসি রেখে চোখ ছলছল করে কথা বলছে সে। আমি তখন আপন মনে বলে উঠি, আমি ওরে বেকুব, তোর বাপ আমার কথা বলেছে। তোর বাবা মা বেঁচে থাকলে আমার কি এরকম লুকিয়ে থাকতে হতো? তাদের বললেই আমাকে দিয়ে দিত। কিন্তু তুই থাকায় আমার বিপত্তি ঘটেছে। তোমার কাছে চাইলেই যে তুমি দিয়ে দিবে এমনটা কিন্তু নয়। তুমি ঢং কম করো। তোমাকে আমি ভালো করে চিনে গেছি। এসব শুনিয়ে আমাকে বোকা বানানোর ধান্দা। তুই বেটা ভালো করেই জানিস এটা কি কাজে লাগে। তুমি ভারী ধুরান্দাজ। তুমি এতটা বোকা নও, আমি জানি। এখন একটু ভাব নিচ্ছ। হঠাৎ ওয়াহাব অট্টহাসিতে ফেটে পড়ল। আমার দুই কান তালা লাগানোর জোগাড়। আমি কানে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। ওয়াহাব শয়তানি হাসি দিয়েই যাচ্ছে। থামার নাম নেই। ওয়াহাব, আমি জানি এটা কি কাজে ব্যবহৃত হবে। সব খবর পেয়ে গেছি আমি। এত সহজে আমি এটাকে হাতছাড়া করব না। মেঘরাজ্যের মেঘপুত্রের বিবি মেঘকন্যাকে আমার কাছে আসতেই হবে। সে এলে তাকে আমি সারা জীবনের জন্য নিজের দাসী বানিয়ে রাখব। এই ছোরা আমি কিছুতেই দিব না। এতটা বোকা আমি নই। শতহোক ওই মেঘকন্যার রূপের বিবরণ শুনে তার ওপর তো কবেই ফিদা হয়ে গেছি। কিন্তু আপাতত মেঘপরীকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করে নেই। মেঘপরী রাজি না হলে ওকে জোর করেই নিজের করে নিব। যে ওয়াহাব নিজের রাজ্যের জন্য বাবা মাকে বন্দী করতে পারে, তার কাছে অন্য কিছু কিভাবে অসম্ভব হতে পারে? বন্দী অবস্থায় আমার পিতা নিজের জীবন দিয়ে দিল, তারপরেও মেঘকন্যার নামটা বলে গেল না। কবে আসবে তাও বলল না। এই বুড়ো পিতাটাই তো যত ভেজাল লাগিয়েছে। কারাগারে থাকা অবস্থায় পিতামাতা ইন্তেকাল করেন, কিন্তু পিতা মেঘকন্যার ব্যাপারে মুখ খুলেনি। আমার ছোট বোনটা ও রাজ্যের মানুষ জানে তাদের রাজারানী হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছে। যদিও প্রথমে বিশ্বাস করতে চায়নি। এই ভুয়া খবরটা বিশ্বাস করাতে আমার বহু কাঠখড় পোড়াতে হয়েছে। অঙ্গরাজ্যের রাজপুত্রকেও আমার পায়ে পড়তে হবে, কারণ তার মৃত্যুর হাতিয়ার আমার হাতে। নিজেকে বিশেষ মানুষ মনে হচ্ছে। সবাই এখন আমার ওপর নির্ভরশীল।
আমি আল্লাহ এতটা নীচ এই বেটা। রাজ্যের লোভে নিজের বৃদ্ধ পিতামাতাকে বন্দী করেছিল। কারাগারে তাদের ওপর অত্যাচারও করেছে। কি পাষাণ ও লোভী! ঈশালের সাথে সাথে তোর মৃত্যুও ঘনিয়ে এসেছে শয়তান। আগে আমি কোনোমতে এই ছোড়াটাকে তোহাতে করি, তারপর তোর ব্যবস্থা করব। হারামি, নিজের পিতামাতার সাথে বেইমানি করেছিস, তোর শাস্তি নিশ্চয়ই হবে। ইচ্ছে করছিল শয়তানটাকে মেরে ছোড়াটাকে নিয়ে পালাই, কিন্তু এখন তা সম্ভব নয়। আরও কিছু দিন অপেক্ষা করতে হবে। আমি আমার কাজ হাসিল করেই ছাড়ব। পিছনে পেছাতে গিয়ে হাতের সাথে বেজে একটা সিন্দুক নড়ে উঠল। ওয়াহাব হাতে থাকা ছোড়া রেখে সিন্দুক আটকে জিজ্ঞেস করল, ওয়াহাব, কে ওইখানে? কে আছো? আমি দিকপাশ না তাকিয়ে দৌড়ে নিজের কক্ষে চলে এলাম। এসে দৃশ্যমান হলাম, পালঙ্কে বসে জোরে জোরে হাঁপাচ্ছি। এতটুকু দৌড় দিয়ে হয়রান হয়ে গেছি। মেঘরাজ্য। মেঘরাজ্যে চারিদিকে থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ পাওয়া যাচ্ছে। সবাই ছোটাছুটি করছে। পঙ্খিরাজ ঘোড়া ছুটিয়ে প্রবেশ করল অঙ্গরাজ্যের সৈন্য ও রাজপুত্র ঈশাল। চারিদিকে ধোঁয়ায় অন্ধকার হয়ে গেছে। সৈন্যরা সারা রাজ্যে আগুন লাগিয়ে দিচ্ছে। অন্দরমহলে বসে যুদ্ধের পরিকল্পনা করছিল রাজা, রানী, মন্ত্রী, আইশ ও রাকিন। হঠাৎ চিৎকার, হুলস্থুলের শব্দ পেয়ে তারা অবাক হয়ে যায়। তখনই এক প্রহরী দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে খবর দেয়, প্রহরী, আসসালামু আলাইকুম মহারাজ। রাজা, আলাইকুম আসসালাম। কি খবর প্রহরী? বাইরে এত হৈহুল্লোড় কেন? কি হয়েছে? চিন্তিত সুরে প্রহরী, ঘোরতর বিপদ ঘনিয়ে এসছে মহারাজ। অঙ্গরাজ্যের রাজপুত্র তার দলবল ও সৈন্য নিয়ে আমাদের রাজ্যে আক্রমণ করেছে। তারা সারা রাজ্য লণ্ডভণ্ড ও আগুনে জ্বালিয়ে দিচ্ছে। মন্ত্রী, এক কিরকম কথা? পূর্ব কোনো বার্তা ছাড়া তার আমাদের রাজ্য আক্রমণ করে কিভাবে? যুদ্ধের তো এখনো ঢের সময় বাকি আছে। এর মধ্যে আক্রমণ করা মানে যুদ্ধের নিয়ম ভঙ্গ করা। রাকিন, ওরা আবার কবে এসব নিয়ম মানল মন্ত্রী মশাই? এরা তো পারেই পেছনে থেকে কাপুরুষের মতো আক্রমণ করতে। এখন আমাদের এখানে বসে থাকলে চলবে না। সব সৈন্যকে প্রস্তুত করতে হবে। আইশ, এই শয়তানটা বড্ড বেশি বেড়ে গিয়েছে। ও হয়তো ভুলে গেছে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। তেমনি ওর মরণের পাখা গজিয়ে গিয়েছে। রাকিন, জলদি সৈন্যদের লড়াই করতে পাঠিয়ে দে। আমাদের এক মিনিটও নষ্ট করলে চলবে না। রানী, আল্লাহ, এই বিকালে কি রকম অমঙ্গলের ছায়া নেমে এলো রাজ্যের বুকে। আল্লাহ, তুমি রক্ষা করো। ওই শয়তানটা যাতে আমাদের কোনো ক্ষতি করতে না পারে। রাজা, রানী, তুমি নিজ কক্ষে চলে যাও। এখানে থাকা তোমার জন্য মোটেও নিরাপদ নয়। আমরা আক্রমণ থামাতে যাচ্ছি। সবাই কক্ষ থেকে বের হওয়ার আগেই সেখানে ঈশাল তার সৈন্য নিয়ে হাজির হল। ওর পরনে কালো পোশাক, হাতে কুচকুচে কালো তলোয়ার। কক্ষে ঢুকে চারিদিক দিয়ে ওর সৈন্য সবাইকে ঘিরে ধরল। সৈন্যরা তাদের আটকে ফেলল। ঈশাল, কোথায় যাচ্ছেন আপনারা? আমি তো এখানে। আপনাদের সাথে এত কষ্ট করে দেখা করতে এলাম আর আপনারা আমার থেকে লুকিয়ে যেতে চাইছেন।
রাজা না জানিয়ে হঠাৎ করে আক্রমণ করার মানে কি ঈশাল? এটা যুদ্ধের নিয়ম ভঙ্গ করা হয়। তোমরা কিছু দিন পর আমাদের সাথে লড়াই করবে বলেছিলে, তাহলে আজ এভাবে কাপুরুষের পরিচয় কেন দিল? রেগে ঈশাল, আমি এসব নিয়ম মানি না। আমার নিয়ম আমি নিজে তৈরি করি। আমার যখন যা মন চায় তাই করি। কাউকে কৈফিয়ত দেওয়ার কোনো প্রয়োজন নেই। আইস ঈশাল, বড্ড বেশি বেড়ে গিয়েছিস তুই। তোর মৃত্যু ঘনিয়ে এসেছে। তুই অনেক বড় ভুল করলি আমাদের রাজ্য আক্রমণ করে। এর মাসুল তোকে কড়ায় গণ্ডায় দিতে হবে। ঈশাল ঝড়ের বেগে সামনে এসে ওর হাতের কালো তলোয়ারটা আইসের গলায় ধরল। আইস তাচ্ছিল্যের হাসি দিল। আইসের মাঝে ভয়ের লক্ষণ না দেখে ঈশাল তলোয়ার সরিয়ে ফেলল। ঈশাল, তোরা এখন আমার কাছে বন্দী। কি করবি বল আমায়। আমি এখন তোদের এমন জায়গায় নিয়ে আটকে রাখব যে কোনো কাকপক্ষীও টের পাবে না। তুই মেঘাকে ময়ূর রাজ্য পাঠিয়ে অনেক বড় ভুল করেছিস। তার মাসুল দিতেই তোদের এভাবে আটকে রাখা হবে। আমি কিছু দিন পরেই যুদ্ধ করতে চেয়েছিলাম, কিন্তু তুই মেঘাকে আমার কাছ থেকে নিয়ে ময়ূর রাজ্যে পাঠিয়েছিস বলে রাগটা দমন করতে পারলাম না। এখনই আক্রমণ করতে চলে এলাম। রাকিন, তুই নিজেকে খুব চালাক ভাবিস। আসলে তুই একটা আহাম্মক। আমাদের যেখানেই আটকে রাখিস আমাদের মেঘকন্যা ঠিক আমাদের খুঁজে নিবে, আর তোকে খুব শীঘ্রই হত্যা করবে। ঈশাল, ওই মেঘকন্যাকে পাওয়ার জন্যই তো তোদের আটকালাম। এখন তোদের নিয়ে আমার ডেরায় আটকে রাখব। সেই খবর পেয়ে মেঘা সুরসুর করে নিজে আমার কাছে ধরা দিবে। আইস, তোকে আমি জন্তু পুঁতে ফেলব, শয়তান। তুই অনেক জ্বালাচ্ছিস। তোর বিনাশ খুব শীঘ্রই হতে চলছে। একটু অপেক্ষা কর। রেগে আইস তলোয়ার কোষমুক্ত করতে করতে ঈশালের সামনে আসতে নিলে ঈশালের 4টা সৈন্য ওকে ধরে ফেলে, যাতে আইসের রাগটা আরও বেড়ে যায়। জোর করে ওর থেকে তলোয়ার ছিনিয়ে নেয়। রাকিন সুযোগ বুঝে তলোয়ার কোষমুক্ত করে আক্রমণ করতে নিলে ঈশাল দ্রুত গতিতে ওর থেকে তা ছিনিয়ে নিয়ে যায়। ঈশাল, তা রাজা মশাই, আপনারা কি আমার সাথে যাবেন, নাকি সারা রাজ্য আগুনে জ্বালিয়ে দিব? অবশ্য এর মধ্যে অনেকটা ঝালানো হয়ে গেছে। আপনারা যত দেরি করবেন আমার সাথে যেতে ততই আপনাদের রাজ্য ও রাজ্যের মানুষের ক্ষতি। চারিদিকে কালো ধোঁয়ায় ভরপুর হয়ে গেছে। একটু পর সারা মেঘরাজ্য কয়লায় পরিণত হবে। ধোঁয়ার গন্ধের সাথে লাশের গন্ধও নাকে ভেসে আসবে। রাজা, তুমি তোমার সীমা লঙ্ঘন করছ। আমরা তোমাকে ঠিক দেখে নিব। কন্যার ফেরা পর্যন্ত অপেক্ষা করো। নিশ্চয়ই তোমার জন্য খারাপ কিছু আছে, যার জন্য পরে তুমি পস্তাবে। আল্লাহ আমাদের সহায় আছে। তিনি যা করেন আমাদের মঙ্গলের জন্য করেন। ঈশাল, আপনার বক্তৃতা দেওয়া বন্ধ করুন। আপনাদের সামনে আমি মেঘাকে বিবাহ করব। ততদিন পর্যন্ত আপনারা বেঁচেই থাকবেন। তারপর না হয় ওপরের থেকে বাকি কিছু দেখেন। শয়তানি হাসি দিয়ে সবার দিকে চোখ বুলালো ঈশাল।
তারপর সৈন্যদের আদেশ করল সবাইকে বন্দী করে তাদের সাথে নিয়ে যেতে। সৈন্যরা আদেশ পেয়ে তাদেরকে নিয়ে চলল। রাকিন ও আইশ রাগে ফুঁসছে। রানী আঁচলে মুখ গুজে গুনগুন করে কাঁদছে। রাজা ও মন্ত্রী বিষণ্ণ মনে তাদের সাথে চলছে। সবাইকে নিয়ে একটা ঘোড়ার গাড়িতে উঠানো হয়। এত কিছুর মধ্যে ইশাল কুহুকলির কথা বেমালুম ভুলে গেল। কুহুকলি এতক্ষণ গাছের ডালের আড়ালে বসে সব দেখছিল। সে সামনে আসেনি। সামনে আসলে হয়তো ইশালের শয়তানি শক্তিতে সেও আটকা পড়ে যেত। পুরো রাজ্যের অবস্থা দেখে সে ছুটল মেঘকন্যার কাছে। যাওয়ার আগে সে ভিন্ন দেখতে অনেকটা টিয়া পাখির মতো রূপ নিয়ে নিল। উড়ে চলতে লাগল তার গন্তব্যে। কুহুকলির গন্তব্য এখন ময়ূর রাজ্য। দেরি না করে সে ছুটে চলল। কয়েক মুহূর্তে পুরো মেঘরাজ্য কালো ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়। সারা রাজ্য লণ্ডভণ্ড হয়ে বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। অথচ মাত্র আধা ঘন্টা আগেও সবকিছু ছবির মতো সৌন্দর্যে পরিপূর্ণ ছিল। রাজ্যের মানুষ বিলাপ করা শুরু করেছে। তাদের রাজা, রানী, মন্ত্রী সবাইকে বন্দী করে নিয়ে যাচ্ছে। তাদের কি হবে? সবার ভরসা এখন মেঘকন্যা। কিন্তু মেঘকন্যা কি পারবে সবাইকে রক্ষা করতে? নাকি সেও জীবন দিবে ইশালের কাছে? চলবে।